এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপের রাশিমালা। ঠিক আছে, তো দেখো এই ছবিটা একটু ভালো করে তোমরা এঁকে নাও। দেখতে পাচ্ছ একটা পাত্র রয়েছে, সেই পাত্রের কি ঠিক মানে এইচ গভীরতায় ঠিক উপরিতল থেকে মানে তরলের যে উপরিতল সেই উপরিতল থেকে এইচ গভীরতা আমি এক্স একটা বিন্দু মনে করেছি তরলের অভ্যন্তরে। হলো, এবার ওই তরলের অভ্যন্তরে যে এক্স বিন্দুটা রয়েছে সেই বিন্দুটি তরলের উপর থেকে কত দূরে কত গভীরে রয়েছে না এইচ গভীরতায় রয়েছে। হলো, এবার দেখো এই বিন্দুর ওপর কি পরিমাণ তরল চাপ দেয় সেটা আমরা নির্ণয় করব। তো তার জন্য কি করতে হবে, আমি এক্স যে বিন্দুটা রয়েছে সেই এক্স বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করলাম। এক্স বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করলাম, যেটাকে আমি ঠিক সমভাবে উপর থেকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে দেখলাম একটা চোঙের মতো অংশ হচ্ছে, দেখতে পাচ্ছ না এই যে অংশটি। এখানে যদি নাম দিই আমি, ধরো এটাকে নাম দিলাম হচ্ছে বি, এটা সি, এগুলো হচ্ছে ডি, এটা হচ্ছে ই। মনে করো দেখো বি সি ডি ই এই যে চোঙ রয়েছে আকৃতির, এই চোঙ আকৃতির মধ্যে যে পরিমাণ তরল আছে ওই তরলের যা ওজন হবে সেটাই হবে আমার নির্ণয় চাপের রাশিমালা। আবার বলছি, বিসি ডিই চোঙের তরলের ওজনই হবে এক্স বিন্দুর ওপর চাপ, তরল দ্বারা চাপ। তার জন্য দেখো কি করা হয়েছে, দেখো এক্স যে বিন্দুটি রয়েছে সেই এক্স বিন্দুটির ওপর কি ওজনের তরল প্রযুক্ত হচ্ছে সেটা তোমাদের একটু আমি দেখানোর চেষ্টা করব। পিসি দেখো এখানে আমি কি ধরেছিলাম, যে তরলটি নেওয়া হয়েছিল সেই তরলের বিন্দু ঘনত্ব ধরেছিলাম আমি ডি ধরেছি, দেখেছো। এবং এই বিন্দুটি এক্স বিন্দুটি উপরিতল থেকে এইচ গভীরে রয়েছে। আচ্ছা, তারপরে এক্স বিন্দুকে কেন্দ্র করে আমি এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করেছিলাম। এরপর দেখো এখানে আমি কি বলেছিলাম যে বি সি ডি ই যে তরলটি স্তম্ভ রয়েছে সেই তরল স্তম্ভের যে জলের যে বা তরলের যা ওজন বা বল সেটাই কিন্তু এক্স বিন্দুতে প্রযুক্ত চাপ। ঠিক আছে, তার জন্য কি করবো, দেখো বি সি ডি ই তরল স্তম্ভের ভরটা বের করে নিলাম। ভরটা কি হবে আমরা জানি, ভর সমান কি জানি, ঘনত্ব আয়তন ইন্টু ঘনত্ব। আচ্ছা, আয়তন মানে কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আর ঘনত্ব রইল। ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল কত বলো দেখি, ওই যে ক্ষেত্রফল এ ধরেছি যে এ, উচ্চতা আমার কত মানে এক্স বিন্দুটা তলের উপরে কত গভীরে রয়েছে ওটাই উচ্চতা, এইচ গভীরে রয়েছে তাহলে উচ্চতা হচ্ছে আমার এইচ। ঘনত্ব কি ঘনত্বের তরল নিয়েছি, ডি ঘনত্বে। কোনো কোনো বইয়ে রো রয়েছে, রো নিতে পারো অসুবিধা নেই, তাহলে ডি ঘনত্বে নিয়েছি। আলটিমেটলি কি দেওয়া হলো এ এইচ ডি, এটা হচ্ছে তরলের ভর। এবার দেখো তরলের ওজন বের করবো, কোন তরলের ওজন বলো দেখি, বি সি ডি ই ওই যে স্তম্ভটা রয়েছে ওই স্তম্ভের ওজনই বের করব। ওজন বের করতে গেলে দেখো ওজন মানে তো আবার প্রযুক্ত বল, তাই না, বলটা ওজন। তার সঙ্গে কি করবো দেখো প্রযুক্ত বল মানে কি, দেখো ভর ইন্টু ত্বরণ, তোমরা জানো। অর্থাৎ ভর কি ছিল, ভর ছিল এ এইচ ডি, দেখো এ এইচ ডি আছে আমার ভর,
ভরে ভরে থাকলো, তার সঙ্গে ত্বরণ মানে কি, শুধু জি দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে আমার কি এটা দাঁড়ালো ওজন বেরিয়ে গেল। আচ্ছা ওজনকে আমরা কি দিয়ে লিখি, ওয়েট বা ডব্লিউ। আমি ধরো রিপ্রেজেন্ট করছি ডব্লিউ ইকুয়ালস টু এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি, অথবা এটাকে আমরা এফ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। কি দ্বারা, এফ দ্বারা। আমি মনে করি এফ দ্বারাটা সবচেয়ে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে এফ সমান সমান কি দাঁড়ালো, এ এইচ ডি জি। এবার চলে এসো চাপ। চাপ সমান কি জানি আমরা, বল ভাগ একক ক্ষেত্রফল। আর বল কত পেয়েছি, যেটা দেখে নাও, এইটা হচ্ছে আমার বলের পরিমাণ এফ বা বল। তাহলে বল হচ্ছে এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি। আর একক ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, এ, এ দিয়ে ভাগ করে দাও, আলটিমেটলি এ কাটুকুটো করে নাও, থাকলো হচ্ছে এইচ ডি জি। অর্থাৎ এটার প্রেশারকে যদি আমরা পি তে রিপ্রেজেন্ট করি, তাহলে পি সমান দাঁড়ালো আমার এইচ ডি জি। অর্থাৎ চাপ সমান চাপ সমান চাপ সমান গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাই না? এটা হচ্ছে আমার রাশিমালা। ঠিক আছে, এই হচ্ছে। এবার দেখো তরলের চাপের প্রকৃতি। চাপের প্রকৃতি কেমন, ধরো যদি তুমি কোনো একটা পাত্রে তরল নিয়ে, তোমরা দেখেছো, তোমরা এটা বাস্তব উদাহরণ দেখবে, তোমরা যখন নদীতে বা পুকুরে চান করো, তখন কি হয়, তুমি যত গভীরে ডুবে যাবে, একটু নিচের দিকে যাবে জলের তলায়, তখন চাপটা কি বেশি না কম মনে হয়, একটু বেশি মনে হয়, তাই না? তাহলে এটা একটা প্রকৃতি, যে যত আমরা গভীরে যাব, গভীরে গেলে চাপ কি হবে, বাড়বে। অর্থাৎ গভীরতা বাড়লে চাপ কি হবে, বাড়বে। গভীরতা যদি বাড়ে তাহলে চাপ বাড়বে, আর গভীরতা কমলে চাপ কমবে। গভীরতা বাড়লে ও কমলে চাপ কি হয়, বাড়ে এবং কমে। আচ্ছা, তারপরে বলছে যে ধরো কোন একটা বিন্দুতে একই অনুভূমিক তরলের অভ্যন্তরে একই অনুভূমিক রেখায় যতগুলো বিন্দু নাও না কেন, তুমি যেগুলো বিন্দু, ধরো এ একটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, যতগুলো বিন্দু থাকুক প্রত্যেকটা বিন্দুতে চাপের পরিমাণ কি হবে, একই হবে। অর্থাৎ তরলের অভ্যন্তরে একই সরলরেখায় যতগুলো বিন্দু বা প্রতিটি বিন্দুতে চাপের পরিমাণ একই হবে। দুটো গেল। 3 নম্বর হচ্ছে, যদি এমন হয় চাপ কি করে, শুধু নিচের তলে চাপ দেয় না, এই যে পার্শ্ব যে তলগুলো রয়েছে, পাত্রের যে পার্শ্ব তলগুলো রয়েছে, সেই তলগুলোকে কিন্তু কি করে, তরল চাপ দেয়। তার মানে তরল একটা কি, প্রায় সরলমুখী মতো একটা চাপ রয়েছে। ঊর্ধ্বমুখী চাপ রয়েছে কেমন করে, তুমি জানো, একটা প্লাস্টিক বলকে যখন আমি জলের মধ্যে কি করব, ডোবানোর চেষ্টা করবো জোর করে, সেই বলটা আবার উপরের দিকে উঠে যায় না? তাহলে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, নিম্নমুখী বল দিচ্ছে, পার্শ্বমুখী বল দিচ্ছে। অর্থাৎ চাপ তাহলে তরলের সরলমুখী রয়েছে। এই মোটামুটি তোমরা চাপের প্রকৃতি সম্পর্কে জানলে। লাস্ট একটা যেটা জানাবো সেটা হচ্ছে শেষ অংশ, সমোচ্চশীলতা ধর্ম, তরলের সমোচ্চশীলতা ধর্ম।
অর্থাৎ মনে করো এরকম একটা সংযুক্ত পাত্র, বিভিন্ন আকার আকৃতির সংযুক্ত পাত্র, তুমি যদি এই পাত্র দিয়ে যদি কি করো তরল প্রবেশ করালে বা এই পাত্র দিয়ে তরল প্রবেশ করালে দেখবে তরল কখনোই এখানে 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 এরকম করে থাকবে না। তরলের যে উপরে তলটা লেয়ারটা থাকবে কি থাকবে না, কি হবে একটা নির্দিষ্ট একটা উচ্চতায় গিয়ে স্থির হয়ে অবস্থান করবে, নির্দিষ্ট একটা উচ্চতায় স্থির হয়ে দেখো দেখি মোটামুটি একটু একই লেয়ারে একই উচ্চতায় তরল তলটা অবস্থান করবে। এই যে তরলের যে ধর্ম, এই ধর্মটাকেই বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। অর্থাৎ ভালো একটু ভাবে বলতে গেলে তরলের উপরিতল সর্বদা একই তলে থাকার চেষ্টা করে। এই একই তলে থাকার চেষ্টা যে প্রবণতা, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। অর্থাৎ সমযোগ উচ্চতা, সমোচ্চশীলতা সমান উচ্চতা, একই উচ্চতা থাকবে। বাস্তব প্রয়োগ কি? বাস্তব প্রয়োগ হচ্ছে তোমরা আর্টেজিও কূপ নাম শুনেছ, আর্টেজিও কূপের ক্ষেত্রে এই ধর্ম লক্ষ্য করা যায়। তারপরে বড় বড় শহরে জল সরবরাহ করা হয়, বড় বিশাল ট্যাঙ্কি থেকে জল সরবরাহ করা হয়, অথবা ছাদের মধ্যে যে ট্যাঙ্কি রয়েছে সেই ছাদের ট্যাঙ্কিটা কি হচ্ছে, সেখান থেকে জল কি বিভিন্ন বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে জল সরবরাহ করা হচ্ছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু জলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগানো হয়েছে। তোমরা ভিডিওগুলো দেখবে সুন্দর করে, কত অসুবিধা হলে জানাবে এবং বইটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কোনো অসুবিধা হলে জানাবে। এবং আমি তোমাদের একটু বলে দিই যে আসঞ্জন বল এবং সংশক্তি বল দুটো জিনিস চলে আসবে এখানটায়। আসঞ্জন বল কি? আসঞ্জন বল এটা একটু মনে রাখবে যে ধরো কোনো এই পাত্রের মধ্যে কোনো কি আছে, তরল আছে। এই তরলটা এই পাত্রের মধ্যে কি আছে, তরল আছে। তাহলে জলের যে কণাগুলো বা অণুগুলো এবং এই পাত্রের যে কণাগুলো বা অণুগুলো, এই দুটোর মধ্যে পরস্পর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে বলা হয় আসঞ্জন বল। অর্থাৎ দুটো ভিন্ন প্রকৃতির কণা বা অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় আসঞ্জন বল। তাহলে আমি পাত্রে জল নিলাম, তাহলে জলের কণাগুলো এবং ওই পাত্রের যে পৃষ্ঠতলের যে কণাগুলো ওই পদার্থটার, এই দুটোর মধ্যে আকর্ষণ বলকে বলা আসঞ্জন বল। আর একটা সংশক্তি বল। সংশক্তি বলটা আছে যে একই পদার্থের অণু বা কণাগুলোর মধ্যে যখন আকর্ষণ বল কাজ করবে তখন সেই বলকে বলা হবে সংশক্তি বল। অর্থাৎ তরল তরলে একটা তরলের কণা, একটা তরলের কণা, একটা তরলের কণা, এই তরলের কণা, এই কণাগুলো যখন নিজেদের মধ্যে যখন পারস্পরিক কি করবে, আকর্ষণ বল করবে, এ একে টানবে, এ একে টানবে বা ঠেলাঠেলি করবে, এদের মধ্যে যে বলটা কাজ করবে তখন সেই বলকে বলা হয় সংশক্তি বল। এটাই হতে পারে। অথবা এই পদার্থগুলোর মধ্যে হতে পারে এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে অসংখ্য কণা আছে, সেই কণা বা সেই অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটাকে বলা হবে সংশক্তি বল। ধন্যবাদ। এই অবধি, আমরা নেক্সট পরে আবার আসবো তোমাদের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।